1990 সালে ঢাকার বিখ্যাত একটি হাসপাতালের মর্গে, সেই হাসপাতালটির নাম আমি বলছি না। পলাশ ভাইয়ের দাদা ছিল সেই হাসপাতালের ডোম, তার স্ত্রী ছিল তার সহযোগী। পলাশ ভাইয়ের দাদা হঠাৎ হৃদরোগে মারা যান। পলাশ ভাইয়ের দাদা মারা যাবার পর তার জায়গায় তার স্ত্রী সেই হাসপাতালের প্রধান ডোম হিসেবে কাজ শুরু করেন। পলাশ ভাইয়ের দাদির ভালোই কাজ চলছিল। হঠাৎ একদিন তার কাছে আসে একসাথে 3টি লাশ। এই 3টি লাশের মধ্যে একটি ছিল আত্মহত্যা করা লাশ। এদিকে পলাশ ভাইয়ের দাদির কাজ করার সময় শেষ। আসার কথা তারিকুল ইসলামের, তিনি হলেন ওই হাসপাতালের দ্বিতীয় ডোম। তার কাজ হলো রাতে। পলাশ ভাইয়ের দাদি বলছেন যে এই 3টা লাশের রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ডোম তারিকুল ভাই বললেন যে আজকে তার শরীরটা ভালো লাগছে না এবং সে একটি লাশ কেটে দিচ্ছে, বাকি দুটো যেন দাদি কেটে দেয়। কি আর করা, পলাশ ভাইয়ের দাদি ভেতরে একটা ছোট রুম আছে, সেখানে যান কাপড় চোপড় চেঞ্জ করতে। কাপড় চেঞ্জ করতে করতেই তিনি হঠাৎ একটা শব্দ শোনেন। পাগল কুকুর যখন খুব রেগে যায় তার গলা দিয়ে যেরকম একটা শব্দ বের হয়, পাশের রুম থেকে সেই রকম একটা শব্দ আসছে, যে রুমে লাশ কাটা হয়। দরজার একটি ছোট ফাঁকা ছিল, ওই ফাঁকা দিয়ে পলাশ ভাইয়ের দাদি যা দেখেন তা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন সেই তারিকুল ভাই যে হাসপাতালের দ্বিতীয় ডোম, যেই লাশটা আত্মহত্যা করেছে, সেই লাশটির কাছে দাঁড়িয়ে আছে। শুধু দাঁড়িয়েই নেই, সে সেই লাশটিকে খাচ্ছে। এই দৃশ্য তিনি সহ্য করতে পারেন না, সেখানে অজ্ঞান হয়ে পড়ে যান। পরের দিন সকালে যিনি রিপোর্ট নিতে আসেন, তিনি দেখেন যে ছোট ঘরটায় পলাশ ভাইয়ের দাদি অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। তাকে জাগানোর পর পলাশ ভাইয়ের দাদি ঘটনাটি তাকে বলেন এবং সব শুনে তারিকুল ভাই গতকাল রাতে এসেছিলেন কিনা তা জানতে চান। মর্গের দারোয়ানটি বলে, কালকে রাতে কেউ মর্গে প্রবেশ করেনি। দারোয়ানের কথা শুনে পলাশ ভাইয়ের দাদি মারাত্মক ভয় পান। তারপর থেকে তিনি মর্গের কাজ ছেড়ে দেন। এই ছিল ছোট্ট একটি ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। আমাদেরকে পাঠিয়েছেন এটা গাজী অনিক, আপনারা শুনেছেন, তিনি পাঠিয়েছেন এই ঘটনাটি ঢাকা থেকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি আপনাদের ঘটনাটি। আমি চাই এই ঘটনাটি আপনি পড়ে শোনান। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি ভালো আছেন। আমি ইয়ামুনি, মহাদেবপুর, নওগাঁ থেকে বলছি। 9ম শ্রেণীতে পড়ি। আজ আমি আমার গ্রামের বাড়ি চেরাগপুরের একজন সুপরিচিত কবিরাজের ঘটনা শেয়ার করব। যেহেতু তিনি একজন কবিরাজ, তাই তার নামটা আমি বলছি না, আমি ছদ্মনাম ব্যবহার করছি। এই ঘটনা 100% সত্য। আপনি চাইলে এর প্রমাণও আমি দিতে পারব। এরপরে তিনি একটা অনুরোধ করেছেন, ভাইয়া আপনারা ঘটনাটি সিলেক্ট করার মতো না হলে সিলেক্ট করবেন না, কিন্তু দয়া করে এই ঘটনাটি সত্যি নাকি মিথ্যা তা নিয়ে কোনো সন্দেহ রাখবেন না, অনুরোধ করছি। যাই হোক, সুমন সাহেব যখন জন্মেছেন তখন তার গায়ে পক্স বা বসন্ত নিয়ে তিনি জন্মেছিলেন। তা দেখে পরিবারের সবার মধ্যে এক প্রকার অশান্তি শুরু হয়। সন্তান জন্ম মানে আনন্দ, তবে তাদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তারা না পারছে সন্তানকে সুস্থ করতে, না পারছে এমন অসুস্থ সন্তানকে নিজের কাছে রাখতে। হাজার চেষ্টা করেও সন্তান ঠিক হচ্ছে না। ডাক্তারের ঔষধ সব বৃথা যাচ্ছে। 2 দিন অসুস্থ সন্তানকে নিয়ে বুকে জড়িয়ে কান্না করে মা। তবে 3য় দিনে ঘটে এক অদ্ভুত ঘটনা। সুমন সাহেবের মা স্বপ্ন দেখেন এক আলেম টাইপের মানুষ তাকে বলছে, তোর বাচ্চাকে কচুর পাতায় করে রাতের বেলা বাড়ির দরজার বাইরে শুইয়ে দিয়ে আসবি, সকালবেলা তুই তোর সন্তানকে সুস্থ অবস্থায় পাবি। এই শুনে হতভাগা মা তার সন্তানকে সেই রাতেই কচুর পাতায় করে শুইয়ে দিয়ে আসে। সারা রাত কেটে গেল মায়ের চিন্তা করতে করতে। তবে ভয়ে তিনি একবারও বাইরে গেলেন না।
মহান আল্লাহ তাআলার রহমতে পরদিন সকালে বাচ্চাকে সুস্থ অবস্থায় যেখানে রেখে আসা হয়েছিল সেখানেই পাওয়া যায়। তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। ঘটনা এখান থেকে আরো 13 বছর পর শুরু হয়। সুমন সাহেব তখন 13 বছর বয়সী একজন কিশোর। দরিদ্রতার কারণে সেই বয়সেই তাকে উপার্জনমূলক কাজে যোগ দিতে হয়। আমাদের গ্রামে বেশ বড় এক পুকুর, সেখানে প্রচুর মাছ, আর সেই মাছ পাহারা দেবার কথা তাকে বলা হয়। এতে তিনি রাজি হন। পুকুরের ধারে মাচা দিয়ে ছোট্ট একটা ঘর করে দেয়া হয়েছিল তাকে। সেই পুকুরটি বর্তমানে আমাদের নিজস্ব পুকুর। সময় করে একদিন গ্রামের বাড়ি গিয়ে সেই ভয়ঙ্কর পাশাপাশি সুন্দর পুকুরটির ছবি আপনাদের পাঠাবো। ঘটনায় ফেরা যাক। প্রথম দিন দ্বিতীয় দিন ভয়ে ভয়ে থেকে সুমন ভাইয়ের তারপর অভ্যাস হয়ে যায়। দীর্ঘ 1 মাস থাকার পর একদিন তিনি মাচায় শুয়ে থাকা অবস্থায় খেয়াল করলেন তার পাশে ধীর গতিতে জ্বলন্ত হ্যারিকেন ছাড়াও আরো একটা কিছু চকচক করছে। এত রাতে তো কারো আসার কথা নয়। তিনি ধীরে ধীরে বাইরে গিয়ে দেখলেন পুকুরের মাঝখানে ছোট্ট একটা নৌকা, যা সোনার মতো জ্বলজ্বল করছে, আর তাতে বসে আছে ছোট্ট ফুটফুটে এক বাচ্চা। এসব দেখে তিনি ভয় পেয়ে আবার মাচায় গিয়ে শুয়ে পড়েন আর মনে মনে দোয়া পড়তে থাকেন। এভাবে দ্বিতীয় ও তৃতীয় দিনে তিনি মাচার ফাঁক দিয়ে একই জিনিস দেখেন। কিছুদিন পর এই জিনিস দেখতে দেখতে তার ভয় কেটে যায়, আর তিনি সিদ্ধান্ত নেন ওই বাচ্চার সাথে তিনি কথা বলবেন, যেহেতু বাচ্চাটি তার কোনো ক্ষতি করেনি। পরের দিন রাত, ঘন অন্ধকার। মাচার ফাঁকে চোখ দিয়ে তিনি বসে আছেন, অপেক্ষা করছেন কখন বাচ্চাটি আসে। কিছুক্ষণ পরই সুমন সাহেবের চোখ ঘুমে ঢলে পড়ল। হঠাৎ দপ করে জ্বলে উঠল একটা সোনালী আলো, আর সুমন সাহেবের চোখ বড় বড় হয়ে গেল। রাতের সব ঘুম কেটে গেল। তিনি ধীরে ধীরে এগোতে থাকলেন। কাছে যেতেই 5-6 বছরের বাচ্চাটি হাসতে হাসতে তাকে কাছে ডাকল। সুমন সাহেব তার সামনে যেতেই বাচ্চাটি বলল, তোমার জন্ম হয়েছিল এক দুরারোগ্য অসুখকে সাথে নিয়ে। তোমার এমন অবস্থা দেখে আমার খুব খারাপ লাগে। তাই তোমার মায়ের স্বপ্নে এসে আমি তাকে বলি যাতে তোমাকে কচুর পাতায় করে শুইয়ে বাড়ির বাইরে রাখা হয়। তোমার মা আমার কথা মতো তোমাকে বাইরে রেখে আসে। আমি তারপর আল্লাহর নাম নিয়ে তোমার চিকিৎসা শুরু করি এবং তাতে সফল হই। আমি প্রায়ই তোমাকে দেখতে যেতাম। এই কথাগুলো শুনে সুমন অবাক হয়ে যান। একটু থেমে বাচ্চাটি আবার বলতে শুরু করে, দেখছো এই নৌকা? এটা আমার খুব প্রিয়। এটা দিয়ে আমি খেলি। তুমি কখনো কাউকে বলবে না। তারপর তাদের বন্ধুত্ব কতদিন থাকে জানা নেই। ঘটনার শেষে বর্তমানে ফিরে আসলে কেউ সঠিক বলতে পারে না তাদের সম্পর্কের কথা, আর এই ঘটনার সঠিক সমাপ্তিও কেউ বলতে পারে না। তবে সুমন ভাইয়ের সাথে একটা জিন থাকে, তাকে তিনি আব্বা বলে ডাকেন। তবে এই জিন সেই জিন কিনা এটা জানা নেই। আমি কথা দিচ্ছি, এবার গ্রামের বাড়ি গেলে আমি সরাসরি সেই কবিরাজ দাদুর কাছ থেকে আরো ঘটনা নিয়ে আসব। তার বর্তমান বয়স 57 বছরের বেশি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। খারাপ খবর তো এই, তাকে একটানা 14টি আশিক জিন হাসর করেছে। এগুলো ছাড়ানো একটু কষ্টসাধ্য আর সময় সাপেক্ষ হবে। আর এর জন্য ওর গ্রামে যেতে হবে। এবার কি করবেন জুনায়েদ হুজুর? উপায় একটাই, জিনদের পশুর শরীরে বন্দী করতে হবে। কিন্তু নিশি বলছে কিচেনে যিনি সবজি কাটছেন তিনি কোনোভাবেই নিশির আম্মু না, অথচ অবিকল তার আম্মুর মতো দেখতে।